কিভাবে ১০টা দেশের একটা সাধারণ বন্ধুত্ব একটা শক্তিশালী নিয়মকানুন মেনে চলা সংগঠনে পরিণত হল। আজকে আমরা আসিয়ান চার্টারের সেই দারুণ জার্নিটাই দেখব, কিভাবে একটা কর্মর্দন মানে হ্যান্ডশেক একটা আস্ত রুল বুকে বদলে গেল। কখনো কি ভেবে দেখেছেন 10টা একেবারে আলাদা আলাদা দেশ, তাদের একটা ফ্রেন্ডস ক্লাব কি করে বিশ্বমঞ্চে এতটা পাওয়ারফুল হয়ে উঠল? আসলে আজকের আলোচনার মূল পয়েন্ট কিন্তু এটাই। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আর বিশ্বাস করুন, এর পেছনে কোনো জাদু নেই, আছে সময়ের চাহিদা আর একটা খুবই স্মার্ট স্ট্র্যাটেজি। শুরুতে চার্টার আসার আগে আসিয়ান ছিল অনেকটা একটা ফ্রেন্ডস ক্লাবের মতো। কোনো কঠিন নিয়মকানুন, কোনো আইনি বাধ্যবাধকতা কিচ্ছু ছিল না। দেশগুলো একসাথে কাজ করত একে অপরের উপর বিশ্বাস রেখে, একটা সহযোগিতার মনোভাব নিয়ে। সবটাই চলত মুখের কথায়। আর তারপর আসলো সেই চার্টার। আর বলাই বাহুল্য, খেলার নিয়ম একেবারে বদলে গেল। ওই যে ফ্রেন্ডস ক্লাবটা ছিল, ওটা রাতারাতি একটা ফর্মাল রুলস ভিত্তিক অর্গানাইজেশনে পরিণত হলো, যার এখন একটা নিজস্ব লিগ্যাল আইডেন্টিটি আছে, মানে আইনি পরিচয়। সত্যি বলতে এই পরিবর্তনটা ছিল বিশাল আর আসিয়ানের জন্য খুবই জরুরি। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এই পরিবর্তনের দরকারটা পড়ল কেন? দেখুন, পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছিল। দেশগুলোর অর্থনীতি বড় হচ্ছিল, গ্লোবালাইজেশনের চাপ বাড়ছিল, আবার নতুন নতুন সিকিউরিটি থ্রেটও সামনে আসছিল। এই সব নতুন চ্যালেঞ্জ সামলানোর জন্য পুরানো ওই ইনফর্মাল সিস্টেমটা আর যথেষ্ট ছিল না। আর ঠিক এ কারণেই ২০০৭ সালে এই রুল বুকটা মানে আসিয়ান চার্টার তৈরি করা হলো, যা ২০০৮ থেকে কার্যকর হয়। আচ্ছা, তাহলে এই আসিয়ান চার্টার জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এটা হলো আসিয়ানের একটা সংবিধান বা রুল বুক। এটা এমন একটা লিগ্যাল ডকুমেন্ট যা পুরো গ্রুপটার জন্য নিয়মকানুন ঠিক করে দেয়। তবে এর সবচেয়ে বড় যে কাজটা, সেটা হলো এই 10টা দেশকে একসাথে করে আসিয়ানকে একটা মাত্র আইনি পরিচয় বা লিগ্যাল পার্সোনালিটি দেওয়া। মাত্র একটা পরিচয়? ভাবা যায়? এটাই ছিল চার্টারের সবচেয়ে বড় ম্যাজিক। 10টা আলাদা দেশ, কিন্তু আন্তর্জাতিক আইনের চোখে তারা এখন একটাই সত্তা, একটাই পরিচয়। এখন কথা হলো, এই আইনি ব্যক্তিত্ব বা লিগ্যাল পার্সোনালিটি দিয়ে হয়টা কি? ধরুন, আমাদের যেমন পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড আছে, যা দিয়ে আমরা নিজের নামে কোনো চুক্তি করতে পারি, তাই না? ঠিক তেমনি এই চার্টারটা আসিয়ানকে সেরকমই একটা প্রাতিষ্ঠানিক পাসপোর্ট দিয়েছে। এর মানে হলো, আসিয়ান এখন নিজের নামে আন্তর্জাতিক চুক্তি সাইন করতে পারে আর 10টা সদস্য দেশের হয়ে একাই কথা বলতে পারে। আসিয়ান মূলত 5টা কোর প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে: সার্বভৌম সমতা, অন্যের অভ্যন্তরীণ বিষয় নাক না গলানো, আঞ্চলিক অখণ্ডতা, এগুলো। তবে এর মধ্যে দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা আসিয়ানের একেবারে হৃদয়ে রয়েছে: এক, নন ইন্টারফিয়ারেন্স বা হস্তক্ষেপ না করা, আর 2, কনসেনসাস বা সর্বসম্মতি। কারণটা খুব সহজ, সদস্য দেশগুলো তাদের নিজেদের সার্বভৌমত্বকে একটুও ছাড় দিতে রাজি নয়। তো এই যে বললাম সর্বসম্মতি বা কনসেনসাস, এটা কিন্তু আসিয়ানের একটা ইউনিক বৈশিষ্ট্য। এর মানে কি? এর মানে হলো, এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো ভোটাভুটি হয় না। যদি 10টা দেশের মধ্যে একটা দেশও না বলে, তাহলে সেই সিদ্ধান্ত আর পাস হবে না। মানে সবাইকে একমত হতেই হবে। এখন এই সর্বসম্মতির নীতির একটা ভালো দিক যেমন আছে, একটা বড় সমস্যাও কিন্তু আছে। ভালো দিকটা হলো, এটা ঐক্য ধরে রাখে, কোনো দেশের ওপর কিছু চাপিয়ে দেওয়া হয় না। কিন্তু খারাপ দিকটা, সিদ্ধান্ত নিতে অনেক অনেক দেরি হয়ে যায়। অনেক সময় সবাই মিলে এমন একটা দুর্বল সিদ্ধান্তে আসে যে আসলে কারোরই তেমন কাজে লাগে না। সোজা কথায় বললে, আসিয়ান ইউনিটির জন্য স্পিডকে স্যাক্রিফাইস করেছে। এই চার্টারের কাজগুলোকে যদি আমরা একটু গুছিয়ে দেখি, তাহলে এর আসল ভূমিকাটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, এটা আসিয়ানকে একটা লিগ্যাল আইডেন্টিটি দিয়েছে, স্টেবিলিটির জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, আর পুরো সিস্টেমটা চালানোর জন্য একটা স্ট্রাকচার দিয়েছে। এক কথায়, এটাই আসিয়ানের ফাউন্ডেশন। আর এই পয়েন্টটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। চার্টারটা আসিয়ানকে অনেক নিয়মকানুন দিয়েছে ঠিকই, কিন্তু এটা ইউরোপিয়ান ইউনিয়নের মতো কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করেনি। মানে মূল ক্ষমতাটা কিন্তু এখনও সদস্য দেশগুলোর হাতেই আছে, জাকার্তার সেক্রেটারিয়েটের হাতে নয়। চলুন, এতক্ষণ যা যা জানলাম সেটা একটু ঝালিয়ে নেওয়া যাক, কি বলেন? একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড রেডি? আচ্ছা, প্রথম প্রশ্ন, চার্টারের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কি ছিল? একদম, লিগ্যাল পার্সোনালিটি বা আইনি ব্যক্তিত্ব, যা আসিয়ানকে বিশ্বমঞ্চে একটা ইউনিট হিসেবে কাজ করার ক্ষমতা দিয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আসিয়ানের ডিসিশন নেওয়ার মূল নীতিটা কি? ঠিক ধরেছেন, কনসেনসাস বা সর্বসম্মতি, মানে অল অ্যাগ্রি অর নো ডিল।
শেষ প্রশ্ন, আর এটা নিয়ে অনেকে কনফিউজড হন, আসিয়ান চার্টার কি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করেছে? একদমই না। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, আসিয়ান এখনও একটা ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন, মানে সদস্য দেশগুলোই এটাকে চালায়। তাহলে পুরো জার্নিটা যদি আমরা একবারে দেখি, ব্যাপারটা দাঁড়ায় এই রকম। স্টেপ 1 একটা ইনফর্মাল ক্লাব হিসেবে শুরু। স্টেপ 2 একটা লিগ্যাল চার্টার বা রুল বুক তৈরি হলো। স্টেপ 3 সেই রুল বুকের উপর ভিত্তি করে একটা ফর্মাল স্ট্রাকচার বানানো হলো। আর ফাইনালি স্টেপ 4 একটা নিয়মভিত্তিক সিস্টেম চালু হলো। ব্যাস, এই 4টা ধাপেই আজকের আসিয়ানের জন্ম। এই একটা লাইনেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। চার্টার আসিয়ান শাসনকে বৈধতা দিয়েছে, মানে চার্টার আসিয়ানের শাসন ব্যবস্থাকে একটা আইনি ভিত্তি দিয়েছে, একটা ইনফর্মাল ক্লাব থেকে একটা ফর্মাল প্রতিষ্ঠানে পরিণত করেছে। তাহলে শেষ কথা কি? মূল বিষয়টা হলো আসিয়ান চার্টার 10টা ভিন্ন ভিন্ন দেশকে একটা রুল বুক দিয়েছে, বিশ্বমঞ্চে কথা বলার জন্য একটা গলা দিয়েছে। কিন্তু এর জন্য তারা সচেতনভাবে একটা জিনিস বেছে নিয়েছে, ঐক্যের জন্য গতিকে বিসর্জন দেয়া। আর এটাই কিন্তু আসিয়ানের সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় চ্যালেঞ্জও।